টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। প্রতিদিনের মতো আজও বলছি যে ট্যাক্সের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, একেবারে আমাদের ঘরের দরজায় ঘন্টা বাজছে শেষ হওয়ার। তো সে কারণে আজকেও আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমরা ট্যাক্স আমরা ফাইল করি, রিফান্ড পাই, প্রচুর পরিমাণে রিফান্ড পাই। সেই রিফান্ডের অর্থ আমরা কোথায় যদি বিনিয়োগ করি, অর্থাৎ কীভাবে ব্যবহার করলে সর্বোচ্চ সুবিধা পেতে পারি, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং তার আগে সিডিপ্যাপ নিয়েও সর্বশেষ কিছু আপডেট আছে, সেটা নিয়েও কথা বলবো। আর্ন ইনকাম এবং আর্ন ইনকাম ক্রেডিট কোন উৎস থেকে আসে এবং আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হয়, সেই বিষয়টি নিয়েও কথা বলবো। এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আমাদের হাতে আছে, সেসবগুলো কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয় তো নানান প্রশ্ন থাকবে, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ হাশেম MBA, IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট ও সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। জনাব মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমরা কি নিয়ে কথা বলবো সেটা ইতোমধ্যে আপনি শুনেও ফেলেছেন। যে প্রথমে আমি যে বিষয়টা, অবশ্যই আমরা সিডিপ্যাপ নিয়ে আপডেটটা আগে দেবো, কিন্তু মূল যে আলোচনা বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের রিফান্ডের অর্থ যদি আমরা কোথায়, অর্থাৎ ট্যাক্স ফাইল করার পরে আমরা সবাই একটা বড় ধরনের অর্থ পেয়ে থাকি, রিফান্ড পেয়ে থাকি, এবং সারা বছর ধরে একটা প্ল্যান করি যে আমরা কিভাবে এই অর্থটি ব্যবহার করব। তো সেক্ষেত্রে কি আমরা এটা যদি আমাদের ঋণ থাকে, সে ক্রেডিট কার্ডের যদি বড় ঋণ থাকে সেটা কি শোধ করব, নাকি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে আসতে পারে সেজন্য এটাকে আমরা জমা করে রাখবো বা বৃদ্ধি করব, নাকি IRA 401k 401k এই কন্ট্রিবিউশনসে জমা রাখবো ইত্যাদি আরো অনেক কিছু আছে, সে বিষয়গুলো আপনার কাছে শুনবো। তবে এই বিষয়টি আলোচনা করার আগে সিডিপ্যাপের সর্বশেষ বিষয়টি নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই। গত 2 দিনে আমরা কথা বলেছি, কিন্তু যেহেতু আপনি এটার সঙ্গেও জড়িত আছেন আমি যতদূর জানি, সুতরাং আপনার কাছে যত সঠিক তথ্য পাবো সেটা আমরা আমাদের যারা কনজিউমার আছেন, যারা আমাদের কমিউনিটিতে আছেন, তারাও উপকৃত হবে। জনাব মোহাম্মদ হাশেম। ধন্যবাদ রানা বাবু, ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। রাইট, যেহেতু টিভিএন অলওয়েজ লেটেস্ট নিউজগুলো কভার করেছে, আপনি বলেছেন গত 2 দিন আপনারা কভার করেছেন। তো যেটা আমাদের গত 2 সপ্তাহ আগে আমরা যেটা আপডেট দিয়েছিলাম আপনার সিডিপ্যাপের যারা সিডিপ্যাপ বন্ধ হয়ে যাবে এবং সেটা ডেডলাইন ছিল 28 তারিখের মধ্যে আপনার অবশ্যই PPL এর সাথে রেজিস্ট্রেশন করতে হবে। সো 28 তারিখ ছিল ডেডলাইন, যদি না হয় তারা সার্ভিস লস করবে। কিন্তু এখানে অনেকগুলো লস ছিল স্টিল। সো সেক্ষেত্রে একটা নিউজ ছিল, হুইচ ইজ গ্রেট নিউজ ফর আওয়ার কমিউনিটি পিপল। আমাদের কমিউনিটির বেশিরভাগ মানুষ সিডিপ্যাপে থাকতে চায়, বিকজ অফ সিডিপ্যাপে থাকতে কারণে দেয়ার ইজ ট্যাক্স এক্সক্লুশন। আপনি সিডিপ্যাপ হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, টেক কেয়ার ফ্যামিলি মেম্বার, এটার আন্ডারে মেডিকেট ওয়াইভার, এটার আন্ডারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যে ইনকামটা সেটা আপনি পুরাটা এক্সক্লুশন করতে পারছেন। কিন্তু আপনার পাশাপাশি এখন যেটা PCA যেটা সার্টিফিকেট নিয়ে করতে হয় লেক্সার মাধ্যমে, সেটাতে এক্সক্লুশনটা থাকতেছে না, যার ফলে আমাদের যে কমিউনিটি যারা এটার সাথে ইনভলভ তারা বেশিরভাগ থাকতে চায় সিডিপ্যাপে। সো গ্রেট নিউজ হচ্ছে যে মার্চের 31 তারিখ যেটা US ডিস্ট্রিক্ট কোর্ট জাজ ফেডরিক ব্লক একটা রিসেন্টলি একটা যে রায় দিয়েছে, সেই রায়ের মধ্যে কি হচ্ছে সেটা হচ্ছে যারা এখনো আপনার PPL ফুললি রেজিস্ট্রেশন করে নাই
তারা স্টিল সিডিপ্যাপে থাকতে পারবে বর্তমান যেটা যাদের এক্সিস্টিং এফআই হুইচ ইজ এই আমাদের বর্তমান যেটা 700 কোম্পানি আছে তাদের সাথে থাকতে পারবে আনটিল এপ্রিলের 4 তারিখ মিনিং টুমরো লাস্ট ডেট 4 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই 4 ডেজের মধ্যে তারা যদি কেউ রেজিস্ট্রেশন না করে স্টিল যারা যেখানে আছে স্ট্যাটাস কো আর কি যে আমাদের আমরা বলে গিয়েছিলাম 28 তারিখে হচ্ছে লাস্ট ডেট ছিল, তো সেটাকে এক্সটেনশন করে এপ্রিলের 4 তারিখে। তো আরেকটা গুড নিউজ হচ্ছে যদি কালকে আবার একটা নতুন করে রায় হবে সেটা আপনার এই সকাল 11টার সময় যে আপনি দুই পক্ষকে কাগজপত্র নিয়ে ব্রুকলিনের আই থিঙ্ক 225 ক্যাডম্যান প্লাজা ওখানে মোস্ট অফ দ্য ডিসেবিলিটি পিপল থাকবে। সো ওইখানে একটা রায় হতে পারে। সো একটা গুড নিউজ হতে পারে, ব্যাড নিউজ হতে পারে। গুড নিউজটা হতে পারে যেমন মনে করেন হয়তো তারা বলবে যেহেতু ট্রানজেকশন অনেকে করতে পারে নাই, এখনো পিপিএল এ ঢুকতে পারে নাই, রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাই এবং ক্লক আউট করতে সমস্যা হচ্ছে, কমপ্লিশন হচ্ছে না এবং কেউ কল দিয়ে পাচ্ছে না, সেই ক্ষেত্রে তারা এই যারা রেজিস্ট্রেশন করতে পারে নাই হয়তো আরো সময় দিতে পারে 2 মাস কিংবা 6 মান্থ। আবার এটা হতে পারে যে যেহেতু এটা টু মাচ হয়ে যাচ্ছে পিপিএল এর জন্য একটা কোম্পানি করতে না, সো একটা কোম্পানি করতে পারছে না, তখন এটাও হতে পারে যে এটা আমরা এক্সপেক্ট করতেছি বাট আমরা বলতেছি না যেটা হতে পারে। সো হয়তো আবার সিডিপিএফ থেকেই যেতে পারে যে তোমরা যেভাবে, কারণ পিপিএল দেখেন পিপিএল হচ্ছে আমাদের মতো একটা কোম্পানি, দ্য প্রাইভেট কোম্পানি জর্জিয়া, ইটস নট ইভেন দ্য নিউ ইয়র্কার কোম্পানি, দ্য জর্জিয়ার একটা কোম্পানি। সেই পিপিএল আমাদের মতো একটা কোম্পানি, আমরা হচ্ছে ছোট, তারা হচ্ছে বিগ গাই, রাইট? সো ইটস নট দ্য ডিওএস। যদি ডিওএস যদি চলে যেত তাহলে কারো কোনো কমপ্লেন ছিল না, গভর্নমেন্ট এটা নিয়ে নিয়েছে, কিন্তু একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছে, এই জন্য ল সুটগুলো কন্টিনিউ আসতেছে। সো আমরা আশা করতেছি টুমরো যে রায়টা হবে 10টায় 10:30টার দিকে, আপনি বলেছেন 11 o'clock মেবি। সো এটা যদি হয় তাহলে আমরা একটা আপডেট পাবো, বড় ধরনের একটা আপডেট। ইট কুড বি সিডিপিএফ ক্লোজ হয়ে যাবে, 700 কোম্পানি একেবারে টার্মিনেট করে দিবে অ্যান্ড অর এক্সটেনশন করতে পারে আরও কিছুদিন, কিংবা আবার কন্টিনিউ বিজনেস করার সুযোগ দিতে পারে। সেক্ষেত্রে হলে আমাদের কমিটি যারা এখনও ফুললি রেজিস্ট্রেশন করা নেই পিপিএল এর সাথে, তারা কি করতে পারবে বর্তমান সিডিপিএফ সিঙ্গেল এই এফআই এর মধ্যে যেটা আছে বর্তমান এফআই সেটা থাকতে পারবে এবং কন্টিনিউ সেম জিনিস পেরোল চলবে এবং আপনার তাদের ক্লক আউট ওই এক্সিস্টিং কোম্পানির সাথে করতে হবে। সো এটা হচ্ছে আপডেট। তবে আরও বড় আপডেট হচ্ছে টুমরো, সেটা আমরা যেহেতু সময় একেবারে লাস্টের দিকে এপ্রিল 4 তারিখ টুমরো, তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতেছি আপনাদেরকে আগামীকাল যেভাবে হোক না আমরা আপনাদের নিউজটা পৌঁছে দিব যে হোয়াট ইজ দ্য আপডেট। আগামীকাল রাত 10টায় আমাদের টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে হয়তো আমরা এটা পৌঁছাতে পারব। আপনাদেরকে নিউজ করতে হবে, ইজ এ বিগ নিউজ, ওয়েদার নট ইজ ক্লোজ। তাহলে আমাদের কমিটি একটু পেল যে, কারণ আমাদের কাছে আসলে কি হয়, মনে করেন আপনার একটা পে চেক দরকার, রাইট? আমি একটা বাড়ি আমার একটা মর্গেজ লোন করতে হবে, সামটাইম ল্যান্ডার কিংবা মর্গেজ লোন অফিসার তারা চায় যে তোমার পে স্ট্যাপটা, লেটেস্ট পে স্ট্যাপটা নিয়ে আসো। সো এই লেটেস্ট পে স্ট্যাপটা আপনার অনেক সময় আমাদের কাছে সাথে সাথে আপনাকে ডেলিভারি দেওয়া হয়, কিন্তু এখন দেখেন পিপিএল কল দিয়ে পাওয়া যাচ্ছে না, বিকজ দে হ্যাভ টু মেনি পিপল, এবং আমি জানি না দে হ্যাভ এক্সপিরিয়েন্স পিপল আর নট, কারণ সব তো নতুন ওরা। সো এই কারণে একটু দেরি হয়। তো আমাদের কমিউনিটিতে বিজনেস থাকে সবাই ইজিভাবে সার্ভিসটা পাবে। সো আমরা আশা করতেছি একটা গুড নিউজ আসতে পারে। আর যদি না থাকে, কেউ যদি বাইরে গিয়ে কাজ করে, তারা ওই পিসিএ করে লেক্সাতে থাকতে হবে। লেক্সা হচ্ছে লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সি। এটা হচ্ছে যারা সিডিপিএফ মানে এই পিসিএতে কোয়ালিফাই হয়। আমরা বলতেছি না যে আপনি সিডিপিএফ ছিলেন এখানে লেক্সাতে ডাইরেক্টলি চলে যাবেন, এটা বলতেছি না। আপনারা যদি কোয়ালিফাই করেন, যদি আপনি ডটার সান ইন ল ডটার ইন ল না হন, তাহলে ডেফিনেটলি আপনি অন্য জায়গায় যে যখন করতে সেক্ষেত্রে নিতে পারেন, এটা আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি, যেটা যে মামলাটি হয়েছে এবং যেটা স্ট্যাটাস কো দিয়েছে, সেক্ষেত্রে এই অবস্থার প্রেক্ষিতে যদি আমরা ধরে নেই যে যারা পিপিএল এ ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে এবং যারা করতে পারেনি, এই সংখ্যাটা কত আমি জানি না, টোটাল তো আমরা জানি 275,000-এর মতো বোধহয় সেবাগ্রহীতা আছে, এর মধ্যে অর্ধেকের বা একটু বেশি হয়তো পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন করেছে, বাকি যারা করেনি, যদি এরকম রায় আসে যে তারা যেখানে আগে ছিল, যে সমস্ত ফ্যাসিলিটেটরের কাছে ছিল সেখানেই থাকতে হবে, সেক্ষেত্রে পিপিএল এর অবস্থাটা কি হবে? ওরা কি থাকবে নাকি এই লোকগুলো আবার এখানে ফেরত আসতে পারবে? এখন যে গাইডলাইনটা অ্যাজ অফ টুডে এই মুহূর্তে পর্যন্ত যেটা আছে সেটা বলতেছে যারা হ্যাজ নট ফুলি সাইন উইথ পিপিএল, আচ্ছা, পিপিএল এর সাথে ফুললি সাইন করে নাই, কনফার্মেশন পায় নাই, তারা স্টিল
ওই বর্তমান যে 700 কিংবা তার চেয়ে বেশি এদের সাথে থাকতে পারবে। যদি ফুলি সাইন হয়ে যায় তাহলে তারা পিপিএল এর সাথে থাকবে। এখন যে ফ্যাসিলিটার আছে তারা হেল্প করছে, তারা কিন্তু পেরোল রান করবে না। যে আপনার 40টা ফ্যাসিলিটার আছে এগুলো কিন্তু দে আর হেল্পিং পিপল টু রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য পিপিএল এ, কিন্তু তারা কিন্তু পেরোল রান করছে, পেরোল রান করবে শুধুমাত্র পিপিএল। আর যদি আপনার এই অথরাইজেশন দেওয়া হয় কোর্ট থেকে আসে যে এই 700 কোম্পানি থেকে, তাহলে তারাই পেরোল রান করবে। এখন হয়তো তখন আমরা শিওর 40 যে ফ্যাসিলিটার তারা কি করবে, কারণ তাদেরও তো বিজনেস করতে হবে। সো 700 কোম্পানি যদি থেকে যায় তো তারাও তো থাকবে, তারাও নিজেরা পেরোল রান করতে পারবে। সো আমরা ওয়েট করতেছি প্রবলি টুমরো কোর্ট কেসের জন্য। তো এক্ষেত্রে তো যেটা আইনি বিতর্ক যেটা ছিল, সবচেয়ে বড় যেটা অভিযোগ ছিল যে সিডিপ্যাপ প্রোগ্রামের জন্য যে 9 বিলিয়ন মূল্যের চুক্তি যেটা করেছিল সেটাই নাকি অনিয়ম ঘটেছে, সেটাই যদি তাহলে তো এটা বাতিলও হয়ে যেতে পারে কালকে। ইফ ইজ ফ্রড, তারা এটাই বলতেছে। তবে এগুলো আপনি দেখেন যে ফ্রড যদি করে সেরকম আপনার এটাকে ম্যানেজ করা যায়। ডিওস আরো কঠোরভাবে যদি এই কোম্পানিগুলোকে আপনি, আমরা কয়েকদিন আগে দেখেছি যে ওয়ার্নিংগুলো আসছে, রাইট, যারা ইমিডিয়েটলি সিডিপিএফ থেকে পিসিএ তে ট্রান্সফার করেছে এবং সার্টিফিকেটগুলো কেনা বেচা হয়েছে, আপনি দেখেছেন রাইট নিউজে। অনেক ক্ষেত্রে হয়েছে ম্যালপ্র্যাকটিস, অনেক হয়েছে। অলমোস্ট 36 কোম্পানিকে ডিওএ চিঠি দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে এটা না করার জন্য। সো সেই ক্ষেত্রে যদি হয় তাহলে এরা এই 700 কোম্পানিকে ইজিভাবে তারাও কন্ট্রোল করতে পারে, তো তারা সেটা করে ফ্রডটা কমিয়ে আনতে পারে, সেটা ইজি হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশেম এই বিষয়টি নিয়ে, যেহেতু আপনি এটার সঙ্গে সরাসরি জড়িত আছেন, আপনি যত চমৎকার করে ব্যাখ্যা করতে পেরেছেন, যেটা হয়তো আমরা পারতাম না, কিন্তু সে কারণে যারা এটার সুবিধাভোগী আছে তারা বিষয়টি অনুধাবন করতে পারছেন। এবং সর্বোপরি যেটা আপনি বললেন আগামীকাল সকাল 11টা পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখে এটার পরবর্তী কি পরিস্থিতি বা রায়ের প্রেক্ষিতে কি অবস্থা হয় সেটা আমরা কালকে আপডেটটা আমরা দিতে পারবো। এবার আমরা মূল আলোচনায় আসি যে আমার রিফান্ডের অর্থ, যে আমরা প্রত্যেকেই জানুয়ারি মাস থেকে বা শেষের থেকে আমরা ট্যাক্স ফাইল করা শুরু করেছি এবং ইতিমধ্যে অনেকেই আমাদের বড় বড় রিফান্ড আমরা পাওয়া শুরু করেছি। তাহলে সেক্ষেত্রে এই রিফান্ডের অর্থটা আমরা কিভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি বা কিভাবে বিনিয়োগ করে আমার এই অর্থটাকে সুরক্ষিত করতে পারি, সেই বিষয়গুলো যদি আপনি অ্যাকচুয়ালি যার মানে সে ইউজ করবে, এটা আমাদের বলার কিছু। তবে you can use the smart way, right? So আপনি যে প্রশ্নটা করেছেন যে কিভাবে অনেকে রিফান্ডগুলো, অনেকে আমরা দেখেছি অনেকে 15,000 রিফান্ড পেয়েছে, যদি যাদের আমি সেদিন দেখেছি 22,000 পেয়েছে। ও ইয়েস, সো আর্নিং ইনকাম ক্রেডিট, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, অ্যান্ড অলসো আপনি যদি উইথহোল্ডিং দিয়ে থাকেন, সো ইট কুড বি দে ক্যান গেট মোর মানি। সো এই মানিগুলা তারা অনেক সময় ভ্যাকেশনের জন্য করে কিংবা ইমার্জেন্সি ফান্ডের জন্য করে। তবে স্মার্ট ওয়ে যদি আপনি করতে চান, আপনি সেটা আপনি কয়েকটা আমি উদাহরণ দিয়েছিলাম, রাইট, সেটা হচ্ছে আপনি যাদের হাই ইন্টারেস্ট ক্রেডিট কার্ড আছে, রাইট, কিংবা দ্যাট আছে, তারা এগুলা কিছুটা হলে পে করতে পারেন। এটা একটা পার্ট চলে গেল, কারণ ইন্টারেস্ট যদি আপনার কন্টিনিউ হয় এগুলো কখনো শেষ হয় না। সো আপনি হাই ইন্টারেস্ট যে ক্রেডিট কার্ডগুলো এগুলো আপনি পে আপ করতে পারেন যদি আপনার রিফান্ডটা এনাফ হয়। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনার ইমার্জেন্সি রিবিল্ড ইউর ইমার্জেন্সি ফান্ড, মানে আপৎকালীন সময়ে যাতে আমি ইমার্জেন্সি ফান্ড মাস্ট রাখতে হবে। কারণ কোনো কারণে যদি আপনার পেরোল বন্ধ হয়ে যায় কিংবা জব চলে যায়, রাইট, তো সেই ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি ফান্ড মাস্ট রাখতে হবে যেন কুইকলি অ্যাক্সেস করতে পারেন কিংবা সেভিং অ্যাকাউন্টে এটা আপনি রাখতে পারেন। এটা এনি টাইম আপনি যেন ইউজ করতে পারেন। কারণ আপনি দেখেন বাচ্চাদের ডাইপার থেকে শুরু করে গ্রোসারি সবই লাগে, যদি কোনো কারণে আপনার জব চলে যায় কিংবা পেরোল বন্ধ হয়ে যায় কিংবা বিজনেস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই ফান্ডটা খুব জরুরি কাজ লাগে। আরেকটা করতে পারেন যে অনেক সময় সেভিং করতে পারেন বিভিন্নভাবে, মানি মার্কেট ইনভেস্ট করে। অনেক সময় যদি যাদের কোনো আইডিয়া থাকে না কিভাবে আমি মানিটা রাখলে মানিটা গ্রো হবে, সেটা আপনি করতে পারেন। তবে সেটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে আরো এটা হচ্ছে আপনার মানি মার্কেটে, দিস নট দ্য স্টক ইনভেস্টমেন্ট, দিস অ্যানাদার থিং। সো এন্ড অলসো আপনি যেটা বলছেন, ইউজ এক্সট্রা ক্যাশ টু বাই শেয়ার। সো শেয়ার এখনো আপনি বলতে পারেন যে আই হ্যাভ নো আইডিয়া
যে কোন শেয়ারটা কিনলে আমি ভালো করতে পারবো, বাট আমার মানিটা গ্রো হবে কিংবা আমি পুরোটাই লস হয়ে যাবে কিনা। সেই জন্য আমাদের থেকে অ্যাডভাইস হচ্ছে, ফার্স্ট অফ অল আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ইউ হ্যাভ টু ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স। আমরা যেটা বলতে পারি যে আপনি যে মিউচুয়াল ফান্ড, যেটা হচ্ছে পুরো একটা বাস্কেটের মধ্যে এই আপনার সবগুলা স্টক একটার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন। দেন যেমন ভ্যানগার্ড আপনার 500, এটা একটা ইন্ডেক্স ফান্ড নিতে পারেন, মিউচুয়াল ফান্ড কিংবা ইন্ডেক্স ফান্ড নিতে পারেন। অ্যান্ড অলসো ইটিএফ ফান্ড। সো ইটিএফ হচ্ছে আপনি যদি লেটসে আজকে দেখেন স্টক মার্কেটটা কি হয়েছে বিকজ অফ ট্যারিফ অলমোস্ট মোর দেন 1600 Dow Jones and Nasdaq I believe almost 900 above 900 Dow Jones এটা পড়ে গেছে। আপনার যদি ইন্ডিভিজুয়াল স্টক যাদের কিনা যদি ভালো স্টক না হয় তাহলে কিন্তু তাদের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কিন্তু যেগুলো ভালো স্টক ইট কুড বি কামব্যাক। আমেরিকার ইকোনমি যদি আপনি চিন্তা করেন, দেখা যায় 1 বছর 1.5 বছর পরে কাভার করে চলে আসে। সো আমরা আশা করতেছি এই আজকে যেটা হয়েছে হয়তো এটা আস্তে আস্তে রিবিল হবে। সো সেই জন্য আপনার কি ভালো কোম্পানি দেখে আপনাকে ইউ হ্যাভ টু ডু ইউর ওন রিসার্চ করে আপনি এগুলো বাইর করতে হবে। সো ইন্ডেক্স ফান্ড যদি আপনি নেন, যেমন আমি একটা বলি S&P 500 SPY, এটার মধ্যে 500 বিগ কোম্পানি একটার মধ্যে থাকে, আপনি এটা রাখেন। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি আপনি রিফান্ড পান, আমি মনে করছি অ্যাটলিস্ট কিছু টাকা আপনি এখানে ইনভেস্ট করবেন। দ্য মানি হ্যাজ টু বি গ্রো। তারপরে আরেকটা জিনিস, কিছু শতভাগ নিশ্চিত আছে যে এটা আপনি ইট কুড বি গো ডাউন অ্যান্ড ইট উইল কাম ব্যাক, বাট আপনি যদি লং টার্ম করেন, ইটস নট দ্য শর্ট টার্ম, উই নট টকিং দ্য শর্ট টার্ম ইটস রিস্ক, এবং ট্যাক্সের জন্য আপনি লং টার্ম করবেন। সো লং টার্ম যদি করেন, 1 বছরের বেশি যদি রাখেন, আপনার মানি ইকোনমি যদি আপনি কন্টিনিউ করেন, যে অ্যানালাইজ করেন, দেখা যায় এটা গ্রো হচ্ছে। আপনি দেখেন প্যান্ডামিকে এটা কোথায় চলে গেছে, কিন্তু এটা আবার ব্যাক করে আবার চলে আসছে একেবারে। রাইট, এই কয়েকদিনে হয়তো আমরা দেখতেছি মার্কেট খুব ডাউন, দিস ইজ দ্য টাইম টু ইনভেস্ট দ্য মানি। তবে আমরা সাজেস্ট করব তারা যেন এই ইন্ডেক্স ফান্ড, ইটিএফ ফান্ড কিনে, আর যারা ওন রিসার্চ করেন তারা কিন্তু ইন্ডিভিজুয়াল ফান্ড কিনতে পারে। অ্যান্ড অলসো যে ফান্ডগুলো অলসো ডিভিডেন্ড দেয়, নট অনলি দ্যাট দ্য আপনার যে স্টক গ্রো হচ্ছে, পাশাপাশি যদি আপনি লং টাইম হোল্ড করেন, কোম্পানি যদি মানি মেক করে, তাহলে আপনি প্রতি কোয়ার্টারলি মান্থলি আপনি কি পান, আপনি পাবেন হচ্ছে ডিভিডেন্ড। সো ইভেন আপনি এক্স অ্যামাউন্ট অফ মানি যদি ওখানে রাখেন, দেন ইউ গেট দ্য ডিভিডেন্ড। আর আপনি যখন অনেক দিন রেখে দেন, তাহলে তখন আপনার অনেক লাভ হবে। কিন্তু আপনি যদি সেভিং অ্যাকাউন্টে টাকাটা রেখে দেন, আমি বলছি ইমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকতে হবে, এটার উপরে যদি আপনি সেভিং অ্যাকাউন্টে সব টাকা রেখে দেন, হোয়াট ইউ গেট only 2-3 cent penny probably। আপনি যদি 200,000 যদি আপনি ব্যাংকে রাখেন, আপনি 1 বছর পরে দেখেন only you getting $200 interest, but this is interest। বাট আপনি যদি ইনভেস্ট করেন, যদি আপনি ভালো করে রিসার্চ করে আপনি ইনভেস্ট করেন, তাহলে এই মানি ইট কুড বি 5,000, 10,000, 20,000-এ আপনার এটা গ্রো হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা আপনাদেরকে অ্যাডভাইস করব, যদি আপনি ভালো জানেন তাহলে আপনি অবশ্যই কোথায় ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এখানে ইনভেস্ট করবেন। আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু টাকা আপনি সেভ করে রাখবেন, যেমন সেকশন 529, এটা হচ্ছে বাচ্চাদের স্কুলের জন্য। যখন আপনার ইনকাম বেড়ে যায় তখন আপনার পয়সা যদি না থাকে সেটা ইউজ করতে পারবেন। অ্যান্ড অলসো ইটস ডিডাক্টেবল, 10,000 পর্যন্ত আপনি স্টেটে ডিডাকশন নিতে পারবেন। নিউ ইয়র্ক স্টেটে $10,000 আপনার ডিডাকশন। আর যাদের স্টুডেন্ট লোন আছে তারা কিছুটা লোন পেমেন্ট করতে পারেন, ডাউন পেমেন্ট দিয়ে আপনার কি হচ্ছে ইন্টারেস্টটা কম আসবে। সো লেটস আপনার এই স্টুডেন্ট লোন হচ্ছে 10,000, আপনার যদি রিফান্ড পান 15,000, 10,000, দেন এখানে 2,000, 3,000 দিয়ে দেন, তাহলে স্টিল আপনার পেমেন্টটা কম আসবে। অলসো যদি কার পেমেন্ট তাকে আপনার অনেকে লিজে গাড়ি নেয় কিংবা আপনার কিনেন, প্রতি মান্থলি লিজ পে করেন, তারা কিছুটা টাকা কিন্তু এটা আমরা বলছি রিফান্ড যদি বেশি পান, কিন্তু ইটস নট দ্যাট আপনি হইলে রিফান্ড যদি বেশি পান তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিউ কার নেন তাহলে সেইটা আপনি কিছু পেমেন্ট দিতে পারেন, যাতে আপনার পেমেন্ট নেক্সট পেমেন্টটা কম আসে, তাড়াতাড়ি শোধ হয়ে যায়, আপনি দ্যাট ফ্রি হয়ে যান। কিন্তু অনেকের বেশিরভাগ দেখা যায় আমরা দেখি সবসময় পেচেক টু পেচেক, মানে আপনার টাকা এদিকে আসছে এদিকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সেভিং না, এটা কঠিন, এটা আমাদের অনেকের আছে, ইভেন মাই সেলফ অলসো, মানি কামিং এন্ড গোয়িং। সো বাট ইউ হ্যাভ টু হ্যাভ সাম মানি ইন ইনভেস্টমেন্ট, কন্টিনিউ মানি গ্রো হবে। তাইলে আপনার এই মানিটা গ্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনার দ্যাট
যে আছে এগুলো হাই ইন্টারেস্ট রেট, এগুলো আপনার পে আপ করে আসতে হবে। কিন্তু এদিকে আপনি ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট দিয়ে দিচ্ছেন, আবার এদিকে গ্রো হচ্ছে, তাহলে প্লাস মাইনাস হলে আপনার কিছুই থাকতেছে না। আপনার দ্যাট ফ্রি হতে হবে, দেন ইনভেস্ট মোর মানি, আপনি দেন একটু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে ভালো অ্যাডভাইস দেবে কোনটা করলে আপনার বেস্ট হবে। তো সেক্ষেত্রে কি আমরা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারি, বিশেষ করে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে, এখানে কি আমরা করতে পারি? দেখেন আমরা বলেছি যে রিফান্ডের টাকা যদি অফকোর্স আপনার যদি অনেক টাকা থাকে আপনি অবশ্যই 2 থেকে 5 হাজারের মধ্যে যদি হয় তাহলে কি আমরা এই ট্রাস্টে রিয়েল এস্টেট যেটা আছে ইনভেস্টমেন্ট ট্রাস্ট, অলসো ইন্ডেক্স ফান্ড, ETF ফান্ড আছে যেটা শুধুমাত্র রিয়েল এস্টেটে। এখন রিয়েল এস্টেট যদি গ্রো হয় তাহলে আপনার এটা উঠবে। আর 5,000 দিয়ে আপনি যদি আপনার ক্রেডিট ইনকাম ভালো থাকে হয়তো আপনি বাড়ি নিতে পারেন, এটা হোল্ড করতে পারেন। বাট সামান্য এই যে রিফান্ডটা আসবে, এই রিফান্ডটা দিয়ে আপনি এত কিছু করতে পারবেন না। তবে আপনার যদি সেভিং মানি অনেক থাকে ডেফিনেটলি আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। তবে আমাদের সাজেশন হচ্ছে ইউ শুড ইনভেস্ট ইউর মানি, আপনি সেফলি, এবং যেন এমন কিছু নিয়ে না। অনেক সময় দেখা যায় আপনি পেন স্টক কিনলেন, আপনি দেখা যাচ্ছে 2 সেন্ট বেড়ে গেল, দেখা যাচ্ছে আপনি অনেক ভলিউম বেশি করে নিয়েছেন, পরের দিন ওরা আউট অফ বিজনেস মানে ব্যাংক অফ সিকিউরিটি বের হয়ে গেছে, এমন স্টক কিনবেন না। সো যেটা আপনার কোম্পানি ভালো, আপনি রিসার্চ করতে হয় এগুলা, তারপরে আপনি ইনভেস্ট করেন। ফর এক্সাম্পল বিগ কোম্পানি লাইক মাইক্রোসফট, আমি যদি ব্লু চিপ কোম্পানিগুলো বলি, মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, অ্যামাজন, এগুলো যদি নেন, কিংবা এই বিগ 500 কোম্পানি একটার মধ্যে আছে, S&P 500, SPY, তারপরে বললেন যে BF ইন্ডেক্স, ভ্যানগার্ড ইন্ডেক্স ফান্ড, ওগুলোর মধ্যে নিলে আপনার টাকা কন্টিনিউ গ্রো হবে স্লোলি, আপনার লস হলেও কম হবে, আবার যদি বেড়ে যায় স্লোলি বাড়বে। সো বাট ইন্ডিভিজুয়াল নিলে আপনার মানিটা কুইকলি বাড়বে যদি ভালো কোম্পানি হয়, বাট আবার কুইকলি নামতে হয়। তবে ইট হ্যাজ টু বি লং টার্ম, ইটস নট দ্য শর্ট টার্ম। এই ক্ষেত্রের মধ্যে আমরা আরেকটা বিষয় করতে পারি, লং টার্মের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট বা যেটা এডুকেশনের ক্ষেত্রে আমরা কোনো আইটি প্রফেশন নিতে পারি, ডাটা সায়েন্স বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যেটা লেখাপড়াও করি, ভবিষ্যতে কিন্তু হয়তো একসাথে এতগুলো টাকা দিয়ে আমার অনেক সময় আমাকে এই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তো আমি হয়তো যেতে পারি না, এটাও করতে পারি। এডুকেশনের বিকল্প নেই, পড়াশোনা সবসময় আপনি করতে পারেন। তো আপনি যদি আইটিতে আইটিতে ক্লাস করে আপনি যদি ভালো একটা জব পান, ডেফিনেটলি আপনি এখানেও আমরা আপনার ব্যাকগ্রাউন্ডটা কি এটাও দেখতে হবে, আপনার এডুকেশনটা কি, যাদের অন্তত আছে তারাও হয়তো অর্থের অভাবে পারে, স্মার্ট, আমরা বলতেছি যাদের সাধারণ পিপল যারা অনেক সময় বুঝতে পারে না যে আমার এই টাকাটা আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র সেভিং অ্যাকাউন্টে ফেলে রাখি। তো আমরা বছর শেষে কি দেখি, ইন্টারেস্ট কত, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। বাট ইফ ইউ ইনভেস্ট দোজ মানি, এই ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন, সো এটা গ্রো হতে পারে, আপনি ক্যান মেক মোর মানি। সো ওই মানি দিয়ে আপনার মেইনটা আপনার থাকলে ওই মানি আপনি খরচ করেন, আপনি যেটা বলছেন আমরা আইফোন কিনতে হয়, ভ্যাকেশন করতে হয়, এগুলো দিয়ে করবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশমি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ট্যাক্স সেশন চলছে, আমাদের সিজন চলছে, তো সেই সিজনে তো আমরা অনেকেই অনেক অর্থ পাচ্ছি, যদিও এটা সম্পূর্ণ আপনাদের উপরে, কিন্তু আমরা একটু আগ বাড়িয়ে বলতে পারেন যে একটু পরামর্শ দিতে পারি যে ভবিষ্যতের ভালোর জন্য আপনি এই অর্থটা কোথায় বিনিয়োগ করতে পারেন বা কোথায় ব্যবহার করলে আপনার জন্য ভবিষ্যৎটা আরও সুন্দর হতে পারে। তো বিষয়টি নিশ্চয়ই আপনাদেরকে আমরা কিছুটা হলেও অন্তত তথ্য দিতে পেরেছি। তারপরে আরেকটা জিনিস বলে রাখতে চাই, যেহেতু আমরা বলেছি আমাদের সাধারণ মানুষ এখন অনেক সময় বুঝতে পারে না কোথায় গিয়ে এটা আমি ইনভেস্ট করবো, রাইট, যে প্ল্যাটফর্মগুলো। আবার দেখেন যারা সেলফ এমপ্লয়ি, যারা স্পেশালি ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, ইন্ডিপেন্ডেন্ট কন্ডাক্টর, তারা কিন্তু তাদের কোনো কোম্পানিতে যেহেতু জব নাই, তারা নিজের জব নিজে করে, এই জন্য ওরা সেলফ এমপ্লয়ি, তারা কিন্তু একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট করতে পারে, যেটা হচ্ছে IRA। সো আপনার ট্রেডিশনাল IRA যদি করে, সেই ক্ষেত্রে আপনি যদি $7,000 ম্যাক্সিমাম রাখতে পারবেন, এই 7,000 আপনার ট্যাক্স ব্রেকটা নিতে পারতেছেন, তাহলে আপনার ট্যাক্সটা কমে যাচ্ছে। অ্যান্ড অলসো এই টাকাটা আপনি একটা ইন্ডেক্স ফান্ড কিংবা ETF-এ ইনভেস্ট করতে পারেন। এগুলো এই প্ল্যাটফর্মটা আপনি ব্যাংকে গিয়েও এটা একটা IRA অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অর আপনার E-Trade, এটা একটা প্ল্যাটফর্ম। তারপরে আছে হচ্ছে ফিডালিস, ভ্যানগার্ড, তারপরে হচ্ছে আপনার রবিনহুড, এই বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো আছে। এখানে গিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করেন, সেখানে আপনি এই
আইআরএ অ্যাকাউন্ট ওপেন করলেন এবং এই টাকাটা আপনি সেফ সাইড রাখবেন। তবে এটা 59.5 ইয়ারের আগে তুলতে পারবেন না। যদি তুলতে চান তাহলে 10% পেনাল্টি এন্ড ট্যাক্স দিতে হবে 10%। সেটাই যাদের অর্থ আছে, যারা ফেলে রাখতে পারবেন তার জন্য এটা খুবই উত্তম একটা ব্যবস্থা। এটা ইজি। আমার মনে হয় যে যদি আপনি জেনে থাকেন কিভাবে মানি ম্যানেজ করতে হয় তাহলে আপনি অবশ্যই আপনি মানি মেক করতে পারবেন, কারণ এই ল্যান্ড অফ অপরচুনিটি। আপনি এই যদি স্মার্ট ওয়ে ইয়া করেন, কিন্তু অনেকে আপনার যে ভয়টা কাজ, যদি আমার টাকাটা ফুল যদি শেষ হয়ে যায় তখন আমি কি করবো? জীবনে তো ঝুঁকি না নিলে কোনো কিছু হয় না। Always you talk with the financial advisor and you have to do your own research, due diligence. আমরা বলি না আমাদের কথায় আপনি করবেন না, আপনি নিজে চিন্তা করে নিজেরটা নিজে ভালো বুঝে সেটা করুন, সেটাই আমরা চাই। অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার টেলিফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার অত্যন্ত পরিচিত রেজাউল করিম চৌধুরী। থ্যাংক ইউ। জি, ইনভেস্টমেন্টের উপরে জি আমার একটা কথা আছে, সেটা হলো আমাদের সিপিএরা খুব ভালো করে জানে হাত মানি নামে একটা ইনভেস্টমেন্ট আছে। যে ইনভেস্টমেন্ট গুলো সাধারণত 12% তারা লোন দিয়ে থাকে বিভিন্ন বাড়ির মালিককে, কিন্তু এই তারাও কিন্তু আবার 500 থেকে এই টাকাটা নিয়ে থাকে অ্যাজ এ লোন, তারা 5-6% দেয়। আমাদের সিপিএ ভাইরা এ সম্পর্কে খুবই অভিজ্ঞ। হার্ড মানি ইনভেস্টমেন্টের উপরে একটু কথা বলেন। হার্ড মানি ইনভেস্টমেন্ট সবচেয়ে সিকিউর এবং ভালো ভালো রিটার্ন আছে। তারা দেয় 12%, আমরা পাই 6%। সুতরাং আপনি আমাদের সমাজে হার্ড মানির উপরে একটু যদি কথা বলেন তাহলে অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নটির উত্তর আমরা দেব, নিশ্চয়ই আলোচনা করব। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে সে জনাব রেজাউল করিম আপনার এই প্রশ্নের উত্তর দেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ হাশেম MBA, IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট ও CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। প্রিয় দর্শক, জনাব রেজাউল করিম আপনি একটি প্রশ্ন রেখেছিলেন, আমরা সেই প্রশ্নের উত্তরটি এখন দিচ্ছি। জনাব মোহাম্মদ হাশেম। জি, আপনি বলেছেন হার্ড লোন। অ্যাকচুয়ালি হার্ড লোনটা এটা তো হাই ইন্টারেস্ট। হ্যাঁ, আপনি বলেছেন 10%, 6%, কিন্তু এটা আমরা আমাদের ট্যাক্স পেয়ারদেরকে এই অপশনটা প্রথমে দিতে পারবো না। যাদের ক্রেডিট ভালো, ইনকাম আছে এবং তাদের এই হার্ড আর্নিং মানি তাদের ব্যাংকে আছে, পেচেক টু পেচেক কাজ করে কিছুটা মানে সেভ করেছে, তারা প্রথমেই যদি কোনো বাড়ি কিনতে যায়, কোনো ইনভেস্টমেন্ট করতে যায়, তারা প্রথমে ব্যাংকে যাবে। ব্যাংকে হচ্ছে আপনার ক্লোজিং কস্টটা অনেক কম হয়, তারপরে মনে করেন যে ইন্টারেস্ট রেটটা কম থাকে যদি ক্রেডিট ভালো হয়। সো এগুলা প্রথমে বড় বড় ব্যাংকে গিয়ে আপনার এটা যদি ওইখানে কোয়ালিফাই না হয় তখন হয়তো আমরা যে ইন্ডিপেন্ডেন্ট কতগুলা যে প্রাইভেট ব্যাংক আছে, ল্যান্ডার আছে, তাদের কাছে যাই। তারা অনেক সময় লোন করে দেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটটা হাই গুনতে হয়। অ্যান্ড দেন অলসো আপনার ক্লোজিং কস্টটা বেশি আছে। সামটাইম আমরা যেটা অ্যানালাইজ করে দেখি কম্পেয়ার টু দ্য বিগ ব্যাংক অ্যান্ড দেন প্রাইভেট ল্যান্ডার, যেহেতু আপনি বিগ ব্যাংকে কোয়ালিফাই হচ্ছেন না বিকজ অফ ইনকাম, বিকজ অফ ক্রেডিট, দেন ওখানে করতে না পারলে আপনি কিন্তু প্রাইভেট ল্যান্ডাররা করে দিচ্ছে। বাট এখন যদি কোনোটাই কোয়ালিফাই না হয়, খুব কুইকলি যদি আপনি মানি অ্যাক্সেস করতে চাই, যে আপনি যেটা হার্ড লোনের কথা বলতেছেন, ইন হাই ইন্টারেস্ট রেট, এটা আমরা আমাদের টেলিভিশনের মধ্যে আমরা এটা অ্যাডভাইস দিতে পারবো না। তবে অবশ্য যারা করতে চায় তারা তাদের ওন রিসার্চ এবং ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে তারা এটা করতে পারে। আপনি যেটা বলতেছেন, আপনি হয়তো আমাদের ট্যাক্স পেয়ারদেরকে বলতে পারেন কোনটা ব্যাস হবে, বাট আমরা টেলিভিশনের সামনে এসে হাই ইন্টারেস্টের জন্য লোন দিয়ে এটা আমরা বলতে পারবো না। তবে ডেফিনেটলি এটা একটা অপশান। অনেকে যারা ফ্লিপ করে বাড়ি কিনে এবং উইথিন 30 ডেজের মধ্যে বিক্রি করে ফেলে, তাহলে এটা ঠিক আছে। আপনার মানিটা নিল 100 ওই আপনার এই 1 মাসের মধ্যে যেন মানিটা দিয়ে দিতে পারে, যেহেতু হাই ইন্টারেস্টে নেওয়ার পরে যদি ক্লোজ করে বা এটা ফিক্স করে দেন আবার ব্যাংক থেকে লোন নিয়ে যেন আপনাকে দিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে হলে ইজি হয়। সো মিনিং কি, আমার এখন টাকা $1 মিলিয়ন ক্যাশ দরকার। সো আমি হার্ড লোনের মাধ্যমে টাকাটা নিলাম, দেন আমি বাড়িটা ফিক্স করে উইথিন মান্থ 15 অথবা 2-3 মান্থের মধ্যে আমি কুইকলি ওইটাকে ফিক্স করে আবার ব্যাংক থেকে
আমি এটা ক্লোজ করে ব্যাংক থেকে পয়সা নিয়ে আপনাকে দিয়ে দিলাম, তাহলে আমার হার্ট লোনটা চলে গেল, আমি আস্তে মানে যে লো ইন্টারেস্টের যেটা এটা আমি প্রতি মাসে মাসে দিয়ে গেলাম। কিন্তু হার্ট লোন দিয়ে এটা করা খুব কঠিন। আমি মনে হয় আপনি খুব মোস্ট এক্সপিরিয়েন্স প্রবাবলি, সো ইউ ক্যান ডু দ্যাট অলসো। বা সেক্ষেত্রে আপনি নিজেই অ্যাডভার্টাইজ করতে পারেন কীভাবে ইজিভাবে এটা অ্যাক্সেস করা যায়, বাট এই মুহূর্তে আমরা এটা অ্যাডভাইস করতে পারবো না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও একজন দর্শক আছেন আমার, তার আগে একটু ফাতেমা ইসলাম একটু ফেসবুকে প্রশ্ন রেখেছেন সিটিপ্যাপ নিয়ে। আমরা দুঃখিত যে আপনার এই প্রশ্নটি আমি পড়তে পারছি না, কারণ এটা পড়লে অনেকেই কষ্ট পাবেন, হার্ট হবেন, দুঃখ পাবেন। কারণ দুই একজনের কারণে বা দুই একজন হয়তো যেটা আপনি বলছেন দুই একজনের কারণে বা দুষ্টু লোকের কারণে বিষয়টাকে সামষ্টিক করার কোনো অর্থ নেই। কারণ আমি সবাই জানি এই সিটিপ্যাপের যে ইনকামটা বা পরিষেবা দিয়ে আমার বাবা মাকে পরিষেবা দিয়ে সবাইকে আমরা ঠকাই তা নয়, আমরা বলছি না, অবশ্যই এটা বা কোনোভাবেই আমরা স্বীকার করব না। বরং এই অর্থ দিয়ে আমাদের অনেকেরই সংসারটা একটু ভালো চলে, ছেলে মেয়ের লেখাপড়াটা চলে। সুতরাং এটি যে প্রস্তাবটি আপনি করেছেন এটি গ্রহণযোগ্য নয়। তবুও আপনার এই ফিলিংসের জন্য আমরা আপনাকে বা প্রশ্নটি করেছেন সে কারণে ধন্যবাদ দিচ্ছি। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি এই হারুন রশিদ জি নিউ ইয়র্ক থেকে। আমি অ্যাসাইলাম করা, আমার অ্যাসাইলাম কে ট্রেনিং আছে, ওয়ার্ক পারমিট সোশ্যাল এবং ড্রাইভিং লাইসেন্স আছে আমার। তো আমার প্রশ্নটা হলো, আমি যে একটা বিজনেস করতে চাচ্ছি সেটা হলো বিভিন্ন মসজিদের সামনে আপনার এই আতর, টুপি, মেসওয়াক এবং যেই সুন্নতি পোশাকগুলো এগুলো বিক্রি করার জন্য আমার কি করতে হবে, লাইসেন্স বা এ ধরনের কি করার দরকার আমার? অনেক অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি যদি এটা করতে চান তাহলে আপনার একটা ব্যান্ডল লাইসেন্স লাগবে। এটা আপনি 42 ব্রডওয়ে, ওখানে লাইসেন্সিং ডিপার্টমেন্ট, ওখানে গিয়ে বলবেন যে আমার একটা ব্যান্ডল লাইসেন্স লাগবে। তো সেখানে আপনার একটা ফি দিতে হবে, আই বিলিভ $60। সো আপনি লাইসেন্সটা বের করবেন এবং পাশাপাশি আপনার সেল ট্যাক্স সার্টিফিকেট অফ অথরিটি ওইটার জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা অ্যাপ্লাই করে দিই, যে কোনো একটা অ্যাকাউন্টিং অফিসে গেলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো সে সেল ট্যাক্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, পাশাপাশি ওটা হওয়ার পরে আপনি লাইসেন্সটা করবেন। এই দুইটা জিনিস মাস্ট করতে হবে। আর আপনি যদি কোম্পানি করতে চান, এই এলএলসি, ইনকর্পোরেশন এগুলো যদি করতে চান এগুলোও করতে পারবেন। তবে যেহেতু আপনি ছোট স্মল বিজনেস ওনার, জাস্ট সিম্পলিভাবে একটা ব্যান্ডল লাইসেন্স নেবেন এবং সেল ট্যাক্স সার্টিফিকেট অথরিটি নেবেন। এই দুইটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। অ্যান্ড অলসো আপনার একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তো এইগুলো তিনটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। বাট আপনি যাইতে হবে 42 ব্রডওয়ে লাইসেন্সিং ডিপার্টমেন্টে এবং সেল ট্যাক্স সার্টিফিকেটের জন্য যাইতে হবে অ্যাকাউন্টিং অফিসে, অ্যাপ্লাই করে দেবে। এবং কিপ ইন মাইন্ড, অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি প্রতি কোয়ার্টারলি আপনার ফাইল করতে হবে। ওয়েদার আপনি বিজনেস করেন আর না করেন, আপনাকে অবশ্যই 3 মাস অন্তর অন্তর ফাইল করতে হবে। সো এই ব্যাপারে একটা কথা বলি, আমাদের অনেক ট্যাক্স পেয়ার আছে তারা এই ফুড ভেন্ডার লাইসেন্স নিয়েছেন কিন্তু সেল ট্যাক্স করে না। তখন এই নিউ ইয়র্ক স্টেট এটা অ্যাসেসমেন্ট করে ওই এস্টিমেটেড ট্যাক্স দিয়ে দেয় 700-800। যখন আপনি পার্সোনাল ট্যাক্স ফাইল করতে যান আপনার যে রিফান্ড ওটা ওরা রেখে দেয়, কারণ গভর্নমেন্ট জানতেছেন আপনি কি বিজনেস করতেছেন আর না করতেছেন। এই জন্য আপনি অ্যাটলিস্ট 3 মাস অন্তর অন্তর আপনি জিরো ট্যাক্স রিটার্ন করে গভর্নমেন্টকে বলতেন আই এম নট ডুইং দ্য বিজনেস বাট স্টিল লাইসেন্স অ্যাক্টিভ, তাহলে আপনার ওই টাকাটা কাটবে না। অনেক ধন্যবাদ জনাব হারুন রশিদ, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। জনাব মোহাম্মদ হাশিম, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আপনি দুটো বিষয় নিয়ে কথা বলেছেন এবং দর্শকদের প্রশ্ন উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে আমাদের রিফান্ডের অর্থ আমরা কোথায় বিনিয়োগ করলে আমরা আরও লাভবান হতে পারবো, আমার অর্থটাকে আমি নিজের কাছে রাখতে পারবো কিংবা একটা ভালো জায়গায় আমি এটা খরচ করতে পারবো, সে বিষয়টি নিয়ে একটা আলোচনা আমরা করেছি বা একটা সুপারিশ করেছি। সেটা আপনাকে মানতে হবে, এটা নয়, সেটা আপনার নিজের বোধ বিবেক দিয়ে আপনি করবেন। তারপরেও আমরা একটি পরামর্শ দিতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি
TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।